আচ্ছা, আজকে পড়বো টেকনিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। দ্য টেকনিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ওয়্যার বেসড অন ভেরিয়াস এক্সপেরিমেন্ট কন্ডাক্টেড বাই টেলর অ্যাট ওয়ার্ক প্লেস। তো টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের টেকনিকগুলো কি 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 ছিল? যে টেকনিকগুলো বেস করতো এক্সপেরিমেন্ট কন্ডাক্টেড বাই টেলর। টেলর তার নিজের ওয়ার্ক প্লেসে কিছু এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছিল। সেই এক্সপেরিমেন্টের থ্রু টেলর তার কিছু টেকনিকের কথা বলেছে। ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য ওয়ার্কার্স এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্ট। তো টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের টেকনিক্সগুলো আমরা পড়াচ্ছি মধুশ্রী, তোমায় বলে দিলাম। তো টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কিছু টেকনিক, যাতে ওয়ার্ক টেলর তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিতে কিছু টেকনিকের কথা বলেছিল, যে টেকনিকগুলো কি করবে? ইমপ্রুভ ওয়ার্কারের এফিসিয়েন্সি ইমপ্রুভ করবে অ্যান্ড প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে। ওয়ার্কার্স এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি from of the from Taylor introduce of the frame Taylor introduced the following technique. কি following technique Taylor introduce করেছিল? ফার্স্ট হচ্ছে separation of planning and doing. Taylor emphasized the separation of planning aspect from actual doing of the work. তার মানে প্ল্যানিং অ্যান্ড ডুইং দুটো আলাদা টাইমে করতে হবে। আগে আমরা প্ল্যানিং করে নেব, দেন আমরা ডুইং করব, ওই জন্য দুটো সেপারেট করেছিল। বিফোর ইন্ট্রোডাকশন অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, ওয়ার্কার ইউজড এ প্লেন ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কড আন্ডার সুপারভাইজার। তো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইন্ট্রোডিউস হওয়ার আগে, মানে কি বলতো, আগে আগে এরকম কোনো প্ল্যান ছিল না, আগে প্ল্যান করা হতো না, জাস্ট এই সুপারভাইজার এই জিনিসগুলো বলতো, মানুষজন বা তার বলতে পারো যা ওয়ার্কাররা সেই কাজগুলো করতো। প্ল্যানিং অ্যান্ড ডুইং ওয়াজ ডান বাই দ্য ওয়ার্কার দেমসেলফ, মানে ওয়ার্কাররা নিজেরাই প্ল্যানিং অ্যান্ড ডুইং করতো। ইট ক্রিয়েটেড প্রবলেম ইন প্রোডাক্টিভিটি, কিন্তু এর ফলে কিন্তু প্রোডাক্টিভিটির উপর প্রবলেম তৈরি হতে শুরু করলো। তো টেলর অ্যাডভোকেটেড সেপারেশন, প্ল্যানিং অ্যান্ড ডুইং। প্ল্যানিং শুড বি ডান বাই দ্য সুপারভাইজার অ্যান্ড ওয়ার্কার শুড অনলি পারফর্ম দ্য টাস্ক। তো টেলর কি করলো? এই দুটো টাস্ককে ডিফারেন্সিয়েট করে দিল, যে সুপারভাইজার অনলি প্ল্যানিং করবে আর ওয়ার্কার অনলি কাজটা করবে। ওয়ার্কারই যদি প্ল্যানিং করে, ওয়ার্কারই যদি ডুইং করে, তাহলে কিন্তু অনেক বেশি হ্যাপাজার্ড বা অনেক বেশি কাজটা প্রোডাক্টিভিটি খারাপ হচ্ছিল। তো প্রোডাক্টিভিটি কাজে ইমপ্রুভ করার জন্য টেলর সেপারেশন অফ প্ল্যানিং অ্যান্ড ডুইং এই টেকনিকের কথা বলেছিল। নেক্সট হচ্ছে ফাংশনাল ফোরম্যানশিপ। ফাংশনাল ফোরম্যানশিপ কি? The factory system of foreman or supervisor represent the key person to whom the worker are face-to-face conduct on daily basis. All the production planning, implement, control are centralized to him. Functional foremanship মানে কি তাহলে? The factory system of foreman or supervisor represent the key person, মানে এখানে ফ্যাক্টরি, এখানে যেহেতু সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর বেসিসে হয়েছিল, সেই জন্য এটা এখানে ফ্যাক্টরির কথা বলছে। তো এখানে আমরা এডুকেশন ইনস্টিটিউশনের পার্সপেক্টিভে যদি বুঝি, তো যে ম্যানেজমেন্ট হবে বা যে ম্যানেজার হবে, যে সুপারভাইজার হবে, সুপারভাইজার রিপ্রেজেন্ট দ্য কি পার্সন হুম দ্য ওয়ার্কার ফেস টু ফেস কন্ট্যাক্ট ডেইলি বেসিস, মানে সুপারভাইজারের সাথে ফেস টু ফেস কন্ট্যাক্ট করবে। যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে সুপারভাইজারের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবে। অ্যান্ড অল প্রোডাকশন প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল আর সেন্ট্রালাইজ টু হিম। তার মানে সমস্ত প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সমস্ত কিছু কার হাতে থাকবে? সুপারভাইজারের হাতে থাকবে বা ম্যানেজারের হাতে থাকবে। Thus, Taylor concentrated on improving the performance of this role in the factory setup. Thus, Taylor concentrated on improving the performance of this role in the factory setup.
In this process, identifying the qualities of good supervisors foreman, he found that no single person could fit them all. কথা ব্রেক করছে? হ্যালো? 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 কেউ শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো? এখন শোনা যাচ্ছে? আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, বুঝলে তো? আচ্ছা, সায়ন্তিকা তুমি শুনতে পাচ্ছিলে? কোনখান থেকে শুনতে পাওনি বলো, আমি বলে দিচ্ছি। কে কোনখান থেকে শুনতে পাওনি আমাকে বলো। আচ্ছা, না সায়ন্তিকা তো কিছু বলছে না, আমি তোমরা তো শুনতে পেয়েছো, কতটুকু শুনেছো আমাকে বলো একটু, তাহলে আমি আরেকবার রিপিট করে দেবো। হ্যালো? হ্যালো? কতটুকু শুনতে পেয়েছো বলো। Thus Taylor concentrated on improving the performance of his role in the factory setup. তো এই জন্য ফাংশনাল ফোরম্যানশিপ, তাহলে এই কনসেপ্টটা কি? ফাংশনাল ফোরম্যানশিপ মানে একজনের হাতে ক্ষমতা থাকবে, একজনকে ধরো সুপার ওয়ার্কাররা কার সাথে কন্ট্যাক্ট করবে কোনো রকম কাজে কোনো প্রবলেম হলে বা যা কিছু হলে, সেটা কার সাথে কন্ট্যাক্ট করবে? সুপারভাইজার বা ম্যানেজারের সাথে। ম্যানেজারের কাজ হবে প্ল্যানিং করা, ইমপ্লিমেন্টেশনটা করা, পুরো প্রসেসটাকে কন্ট্রোল করা। In this process of identifying the qualities of good supervisor or foreman, he found that no single person could fit them all. তার মানে এই যে টেলর যখন এই ফাংশনাল ফোরম্যানশিপ এই কনসেপ্টটা তৈরি করার চেষ্টা করছিল, বা এই কনসেপ্টটা যখন বিল্ড করেছিল, তখন সে একটা জিনিস দেখেছিল যে কোনো একজন পার্সন কিন্তু নো সিঙ্গেল পার্সন কুড ফিট দেম অল, মানে সমস্ত ওয়ার্কারের জন্য কিন্তু কোনো একজন পার্সন ফিট না। বোঝা গেল? হ্যাঁ, কোনটা বলো, আমি তোমাকেই জিজ্ঞেস করছি। ফাংশনাল ফোরম্যানশিপ বলে দিচ্ছি। ফাংশনাল ফোরম্যানশিপ অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটা, সেখানে টেলর যেমন দুটো টেকনিকের কথা বলেছে, একটা হচ্ছে সেপারেশন অফ প্ল্যানিং অ্যান্ড ডুইং, ওটা বুঝেছে। এটা হচ্ছে ফাংশনাল ফোরম্যানশিপ, মানে ধরো সুপারভাইজারের হাতেই পুরো কন্ট্রোলটা থাকবে, সুপারভাইজার প্ল্যানিং করবে, ইমপ্লিমেন্ট করবে এবং কন্ট্রোল করবে সমস্ত কাজকর্ম। ইভেন ওয়ার্কারদের যদি কোনো প্রবলেম হয়, তারা কিন্তু সুপারভাইজারকে ইনফর্ম করবে, ঠিক আছে? তবে এই কাজটা করতে গিয়ে দেখেছিল, টেলর দেখেছিল যে কোনো একজন মানুষ কিন্তু সমস্ত কাজের জন্য ফিট না, বা কোনো একজন সুপারভাইজার সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করতে পারবে, এরকম ব্যাপার না। হি মোটিভেট হিম to suggest functional foremanship through 8 personal supervisor. According to the concept of functional foremanship, one set of 4 supervisor deal with the planning function, another set of 4 supervisor deal with the execution and doing function. তো টেলর বলছে যে শুধুমাত্র একজন সুপারভাইজারই সমস্ত প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ডুইং বা কন্ট্রোল এই সমস্ত কিছু করতে পারবে না। সেই জন্য তিনি 8জন সুপারভাইজারের কথা বলেছিল, 8জন সুপারভাইজার, ঠিক আছে? 8 সুপারভাইজার, যার মধ্যে 4জন করবে প্ল্যানিং করবে, 4জন হচ্ছে এক্সিকিউশন বা ডুইং এর কাজটা করবে। বোঝা গেল ফাংশনাল ফোরম্যানশিপ? আচ্ছা, তোদের নদিয়াতে কি ঝড় হবে বলেছে?
আচ্ছা। আরে সোমবার অ্যাকচুয়ালি আমার একটা এক্সাম আছে। এবারে সেটা হচ্ছে যে কল্যাণী ইউনিভার্সিটি, তো এবারে যদি ঝড় মর হয় আমি তো সেটাই ভাবছি, আমাদের এখানে তো হবে বলেছে। এটা হলো সমস্যা, এবার ওই জন্য আমি তোকে জিজ্ঞেস করছি তোদের কি কোনো। হুম, এবারে মানে হ্যাঁ, বুঝতে পারছি, ওই জন্য আমি জিজ্ঞেস করছি যে আমাদের তো বলেছে, বলছে তো ভালোই হবে নাকি বলছে, শুনছি বৃষ্টি টিষ্টি হবে। বৃষ্টি হলে ম্যানেজ করে চলে যাওয়া যায়, কিন্তু ঝড় হলেই তো যাওয়াটা মুশকিল হয়ে যাবে তখন। এটা হলো ব্যাপার। এবার ওরা কিছু ক্যান্সেলেশন বা কোনো কিছুর যে এইসব নিয়ে কোনো কিছুই বলেনি, হয়তো ওদের ডিস্ট্রিক্ট বলে ওরা কিছু বলেনি। হুম। ফেরার থেকে যেতে পারলে বাঁচি, আমি ফেরাটা সে আমি না যেখানে খুশি মানে থেকে যাবো, ওটা কোনো ব্যাপারই নয় ফেরাটা। মানে আমার কাছে এক্সাম দেওয়াটা নিয়ে বড় কথা, কিন্তু মানে পৌঁছানোটাই বড় জিনিস, বুঝলি তো। হুম। হুম। বুঝতে পেরেছি, হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ, আমি জানি ওটা তো পুরোটাই নর্থ চব্বিশ পরগনা তো সব। হুম। হুম, ওটাই তো বলছে, আমি তো শুনলাম, ওই জন্য আমি ভাবছি। কালকে থেকেই হবে, ওই জন্যই তো ভাবছি, বুঝলে তো, মানে মানে এমন বলে দিয়েছে এক্সাম, এবার এক্সাম তো আমি আর আমার জন্য তো এক্সাম বদলাবে না, বা আমি কিছু বললেও কেউ কিছু শুনবে না, এটাই হলো ব্যাপার। তুমি যদি আসতে পারো তো আসো, নাহলে আসতে পারো, পারলে না পারলে প্রবলেম। আরে হ্যাঁ, আমাদের বাড়ি থেকে দীঘা বেশি দূর নয়, দীঘা হয়তো 50 কিলোমিটার, হয়তো আমাদের এখানে হলে, আমি তো ওটাই ভাবছি, মানে আমাদের এখানে হলে আমি তো যেতেই পারবো না, এটাই হলে সমস্যা। আবার যদি একটু ট্রেনে। হ্যাঁ। হ্যাঁ, না তবে আমফানটা খুব ভয়ঙ্কর হয়েছিল আমাদের এখানে, কারণ আমি জানি আমফানটা মানে বিশাল ভয়ঙ্কর হয়েছিল, যথেষ্ট ভয়ঙ্কর। হ্যাঁ, ওখানে বলতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমফানটা আমাদের এখানে হয়েছিল, ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে হুগলি হুগলি নদীর উপর দিয়ে ঝড়টা এসেছিল। হ্যাঁ। হ্যাঁ, ওই জন্য, আর হুগলি নদীর উপর দিয়ে এসেছিল, আর আমাদের এখানটা খুব বিশাল হয়েছিল, বিশাল মানে 120-30 কিলোমিটারের উপর, মানে সুপার সাইক্লোন হয়ে গেছিল একদম। মানে রাত 9টা 10টার পরও আমরা যখন মানে শুরু হয়েছে 4টে থেকে 9টা 10টা পর্যন্ত হয়েছে, 9টা 10টার পরও যখন আমরা দরজা খুলে দেখছি, তখনও যথেষ্ট হাওয়ার প্রেসার, মানে এরকম এরকম ছিল। হ্যাঁ, মানে ওই মানে এখান থেকে গিয়ে ওদিকে গেছে, ওটাই হলো ব্যাপার। দেখা যাক কি হয় আপাতত। হ্যাঁ। হ্যাঁ, কারেন্টের প্রবলেমটা এখন এই কিছুদিন হলো একটু সলভ করেছে, তা ওর ওয়াইফাই এর প্রবলেম শুরু করেছে। মানে ওয়াইফাই যে কাজ করছিল ওই লাইনে, মানে ইলেকট্রিক লাইন আর একসাথে কাজ করছিল, আর কি গন্ডগোল করেছে নাকি কি, সে ওয়াইফাই প্রচুর প্রবলেম হচ্ছে, দাঁড়াচ্ছে বলছে। জানি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, দুটো দুটো পয়েন্ট বোঝা গেছে তো তাহলে, টেলরের যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের টেকনিক্স গুলো, যে সেপারেশন অফ প্ল্যানিং এন্ড ডুইং আর ফাংশনাল ফোরম্যানশিপ, দুটো কনসেপ্ট বোঝা গেছে। সেপারেশন অফ প্ল্যানিং এন্ড ডুইং মানে টেলর বলছে যে আমরা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তুমি একটু শুনে নাও, জাস্ট ইজি আছে কনসেপ্টগুলো, ডিফিকাল্ট নেই। সেপারেশন অফ প্ল্যানিং এন্ড ডুইং মানে হচ্ছে যে
টেলর বলছে যে আমরা কোনো কাজের প্ল্যানিং একজনের উপর রেসপন্সিবিলিটি দেবো, ডুইং একজনের উপর রেসপন্সিবিলিটি দেবো। প্ল্যানিং আর ডুইং কোনো একজন ব্যক্তি করবে না। এটা হচ্ছে সেপারেশন অফ প্ল্যানিং অ্যান্ড ডুইং এর টেকনিক অফ সাইন্টিফিক, এইগুলো হচ্ছে টেকনিক অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি হচ্ছে টেলরের, বুঝতে পেরেছো পারমিতা? তো এই সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির এই ফার্স্ট টেকনিক যেটা টেলর বলে সেটা হচ্ছে সেপারেশন অফ প্ল্যানিং অ্যান্ড ডুইং। তার মানে যে প্ল্যানিং করবে সে ডুইং করবে না, যে ডুইং করবে তাকে প্ল্যানিং করবে না, সে প্ল্যানিং করবে না, মানে একজনের উপরই সমস্ত রেসপন্সিবিলিটি থাকবে না। নেক্সট হচ্ছে ফাংশনাল ফোরম্যানশিপ বলেছে। ফাংশনাল ফোরম্যানশিপ মানে, ফোরম্যানশিপ বলতে এখানে একজন সুপারভাইজারের কথা বলা হয়েছে, যে সুপারভাইজারের মেন কাজ হচ্ছে প্ল্যানিং করা, ইমপ্লিমেন্ট করা, কন্ট্রোল করা। ওয়ার্কাররা সমস্ত রিপোর্ট, ডেইলি রিপোর্ট বা কোনো প্রবলেম হলে সমস্ত কিছু কাকে জানাবে? সুপারভাইজারকে জানাবে। এখানে সুপারভাইজারকে ফাংশনাল ফোরম্যানশিপের কথা, ফাংশনাল ফোরম্যানশিপ বলা হয়েছে। আর টেলর বলছে কোনো একজন ফাংশনাল ফোরম্যানশিপ দিয়ে কিন্তু কাজটা কমপ্লিটলি ভালোভাবে হবে না, সেই জন্য 8জন ফাংশনাল ফোরম্যানশিপের কথা বলেছে, যেগুলোর মধ্যে প্রথম 4জন হচ্ছে যে প্ল্যানিং করবে, আর লাস্টের 4জন কি করবে, বা আদার্স 4জন, অন্য 4জন কি করবে, তারা হচ্ছে যে ধরো তোমার এক্সিকিউশন করবে, তারপরে তোমার ফাংশন, ডুইং ফাংশন, এই জিনিসগুলো করবে। বোঝা গেল? পারমিতা বুঝতে পেরেছো? মধুশ্রী বুঝতে পেরেছো? পারমিতা বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নেক্সট দিন বলেছি, আগের দিন আমি বলেছিলাম, যারা ক্লাসে ছিল না আমি তাদেরকে বলে দিচ্ছি, যে আগের দিন আমি বলেছিলাম যে যেগুলো সিলেবাসে দেওয়া আছে, লার্নার আর লার্নিং প্রসেস, ইনক্লুসিভ এডুকেশন প্লাস ফিলোসফির হচ্ছে যে ইন্ডিয়ান ফিলোসফি, যেটা সাংখ্য, যোগা, বেদান্ত, ওইগুলো পড়ে আসবে, ওগুলো দেবে, যেটা ইন্ডিয়ান ফিলোসফি আছে। হুম, কোনগুলো করেছিল তো সরোজ তোদের? কে? না না, আমি পেপার 1-এ বলছি না, পেপার 2-তে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো ইন্ডিয়ান ফিলোসফি। হুম। সো ফিচার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, ফিচার্স অফ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি আছে? তো অ্যাডমিনিস্ট্রেশনের যে ফিচার্স গুলো, ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ বিউরোক্রেসি। সো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেসে আমি কি বলবো? ইট ইজ এ প্রসেস অফ ইন্টিগ্রেশন অফ হিউম্যান অ্যান্ড material resource for effective achievement of purpose of the organization, and it include planning, organizing, directing, coordinating, controlling, evaluating, and the performance. It is there at all level education and all the form of educational institution. অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা অ্যাজ এ প্রসেস বলছি, অ্যাডমিনিস্ট্রেশন মানে একটা প্রসেস। অ্যাডমিনিস্ট্রেশনের দুটো কনসেপ্ট আছে, এই দুটো কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। এরকম সময় কোয়েশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস, অ্যাজ এ বিউরোক্রেসি। অ্যাডমিনিস্ট্রেশন পুরো একটা প্রসেসই চলে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস, এই কনসেপ্টটাতে বলা হচ্ছে যে it is a process of integration of human material resource for effective achievement of purpose of the organization. তার মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস হিসাবে আমরা কিভাবে দেখব? যখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস হিসাবে এই কনসেপ্টটা বলবো, তো এটা একটা ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টিগ্রেশন অফ হিউম্যান অ্যান্ড মেটেরিয়াল রিসোর্সেস। মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেসের থ্রু আমরা এই কাজটা করতে পারি, যেখানে হিউম্যান অ্যান্ড মেটেরিয়াল রিসোর্সকে আমরা কম্বাইন করতে পারি বা ইন্টিগ্রেট করতে পারি। কিসের জন্য? অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য, বা অর্গানাইজেশন যে পারপাস, সেই বা এফেক্টিভ অর্গানাইজেশনের পারপাসের এফেক্টিভ অ্যাচিভমেন্টের জন্য। কারণ অ্যাডমিনিস্ট্রেশন তো একটা প্রসেস, প্রসেস মানে যেমন ধরো এখানে প্ল্যানিং করা হয়, প্ল্যানিং এর পর অর্গানাইজিং থাকে, অর্গানাইজিং বা ডিরেক্টিং, ডিরেক্টিং এর পর কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, ইভ্যালুয়েটিং, এটা পুরো একটা প্রসেসের মাধ্যমে চলে অ্যাডমিনিস্ট্রেশন। এই কনসেপ্টটার থ্রু বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস, এই জন্য বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস।
বোঝা গেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস কেন বলা হয়েছে? বোঝা গেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস কেন বলা হয়েছে? হ্যালো। আচ্ছা, তাহলে মধুশ্রী বলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস কেন বলা হয়েছে? তো হ্যাঁ, হ্যাঁ বলো বলো, বলো বলো সায়ন্তিকা বলো। হ্যাঁ আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমার কথা কি শুধু ও শুনতে পাচ্ছেন না, তোমরা কেউ শুনতে পাচ্ছ না? বাকি সবাই শুনতে পাচ্ছিল? ও তোমার নেটওয়ার্ক ইস্যু হয়েছিল তাই তো? না আমার নেটওয়ার্ক ইস্যু, আমি নিজেই বুঝতে পারবো, ওই জন্যই তো আমি জিজ্ঞেস করছি বারবার আমার নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, তো নেটওয়ার্ক ইস্যু আছে বুঝলে তো আজকে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ বলো। আমি বলে দিচ্ছি আরেকবার। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস মানে আমরা কি বলছি? অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস, এই কনসেপ্টটা তো বোঝা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন পুরো একটা প্রসেসে চলে। এখানে প্রসেসের, এই প্রসেসের মাধ্যমেই হিউম্যান আর মেটেরিয়াল রিসোর্সের ইন্টিগ্রেশন ঘটানো হয়, যার ফলে এফেক্টিভ অ্যাচিভমেন্ট অফ দ্য পারপাস অফ আওয়ার অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশনের যে পারপাস, সেই পারপাস বা সেই উদ্দেশ্যগুলো যেন আমরা এফেক্টিভলি অ্যাচিভ করতে পারি, সেই জন্য হিউম্যান অ্যান্ড মেটেরিয়াল রিসোর্সের এখানে ইন্টিগ্রেশন ঘটানো হয় অ্যাডমিনিস্ট্রেশনে। আর বলা হচ্ছে যে এই প্রসেসের কি কি স্টেপগুলো ইনক্লুড আছে, সেটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, ইভ্যালুয়েটিং দ্য পারফরমেন্স, এই সমস্ত স্টেপস গুলো ইনক্লুডেড আছে। তার মানে একটা প্রসেসে চলছে অ্যাডমিনিস্ট্রেশন। বোঝা গেল অ্যাডমিনিস্ট্রেশন এজ এ প্রসেস মানে কি? আচ্ছা, বুঝতে পেরেছো পারমিতা, প্রিয়া, বোঝা গেছে? আচ্ছা, এবার আসছি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ বিউরোক্রেসি। সো bureaucracy is, হ্যাঁ আচ্ছা, bureaucracy is a non-elective government official and administrative policy making group and educational institutional needs and needs mass administration, ঠিক আছে? সো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ বিউরোক্রেসি মানে কি বোঝাচ্ছে? বিউরোক্রেসি ইজ এ নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি মেকিং গ্রুপ। আচ্ছা, আমাদের দেশে ইলেকটিভ, ইলেকটিভ বা ইলেক্টেড পলিসি মেকার কারা আর নন ইলেক্টেড পলিসি মেকার কারা, কে বলতে পারবে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, হ্যাঁ তো এরা হচ্ছে যে, এরা যখন, এরাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাজই কাজই তো করে, এদের এদের কাজ কি প্রশাসনিক কাজকর্ম সামলানো, প্রশাসন তো ওরাই। তো এদেরকে বলা হয় ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল। আর নন ইলেকটিভ কারা, যারা হচ্ছে বিউরোক্র্যাটস হয়, যেমন যারা আইএস আইপিএস বা যারা ডাব্লিউবিসিএস বা মানে আমি বলছি স্টেট পিসিএস যারা দেয় বা যারা বিডিও এসডি হয়, এরা হচ্ছে নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল।
তো বিউরোক্রেসি মানে কি? বিউরোক্রেসি মানে হচ্ছে যে এই নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়ালদের আমরা বিউরোক্রেসি বলতে বুঝি। বিউরোক্রেসি মানে বিউরোক্রেসির আন্ডারে কারা আছে? বিডিও, এসডিও, যারা যারা সরকারি অফিসার তারা আছে বিউরোক্রেসির আন্ডারে। তো এখানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ বিউরোক্রেসিতে বলা হচ্ছে যে বিউরোক্রেসি ইজ এ নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি মেকিং গ্রুপ। তার মানে অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিউরোক্রেট থাকবে। বিউরোক্রেট মানে যারা হচ্ছে পলিসি মেকিং গ্রুপ হিসাবে কাজ করবে, আর যারা হচ্ছে নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল হবে। নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল, ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল যারা, যেমন আমাদের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এই যে আমাদের লোকসভা নির্বাচন হচ্ছে, আমরা প্রাইম মিনিস্টার নির্বাচন করছি, তো এটা হচ্ছে ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল। কিন্তু নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল যারা, তাদেরকে আমরা বিউরোক্রেট বলবো, বিউরোক্রেট। তো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ বিউরোক্রেসি, তার মানে অ্যাডমিনিস্ট্রেশনে এই রকম নন ইলেকটিভ গভর্নমেন্ট থাকে। যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা নন ইলেকটিভ গভর্নমেন্ট থাকে, যেমন যেটাকে আমরা সিনেট সিন্ডিকেট বলি। এরা হচ্ছে এই ইউনিভার্সিটির বিউরোক্র্যাট, প্রশাসনিক দায়িত্ব সামলায়। তার মানে প্রতিটা ইনস্টিটিউশনে এরকম কিছু বিউরোক্রেসি আছে, এই জন্য বলছি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ বিউরোক্রেসি। বোঝা গেল বিউরোক্রেসি মানে কি, বিউরোক্রেসি টার্মটার মানে কি, বিউরোক্রেসি টার্মটা কেন ইউজ করা হয়েছে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশন পার্সপেক্টিভে। হ্যালো, হ্যাঁ বলে দিচ্ছি। বিউরোক্রেসি টার্মটার মানে হচ্ছে নন গভর্নমেন্ট অফিসিয়াল, নন গভর্নমেন্ট অফিসিয়াল, সরি নন ইলেকটিভ গভর্নমেন্ট অফিসিয়াল, ঠিক আছে, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি মেকিং গ্রুপ, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি মেকিং করে তাদেরকে বিউরোক্রেট বলি। তাহলে বিউরোক্রেসির দুটো ক্যারেক্টারিস্টিক, এরা হচ্ছে নন ইলেকটিভ গভর্নমেন্ট গ্রুপ, আর এরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি মেকিং করে। এই দুটোর কম্বিনেশনে বিউরোক্রেট তৈরি হয়। বিউরোক্রেট, বিউরোক্রেট মানে হচ্ছে যে যারা প্রশাসনিক কাজকর্ম সামলায়। তো অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এই পুরোপুরি একটা বিউরোক্রেসির উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। বিউরোক্রেসি এখানে প্রয়োজন। যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিনেট আর সিন্ডিকেটের বৈঠক হয় অনেক সময়, দেখবে বলে যে সিনেট সিন্ডিকেটের বৈঠক। তো সিনেট আর সিন্ডিকেট কারা? এরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ যারা পলিসি মেকিং করে। প্রতিটা ইনস্টিটিউশনে এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ আছে, যেটাকে আমরা বিউরোক্রেসি বলছি। এবার বোঝা গেল? হ্যালো, বোঝা গেছে তো সবার? বাকি দুজনের বোঝা গেছে? নেক্সট আসছি হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আমাকে একজনের স্টাডি পড়তে হবে, সেটা হচ্ছে হাথরন স্টাডি, হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, আমাকে বলো। না এখনো বলিনি কোয়েশ্চেন, দাঁড়াও। কলকাতা শহর প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, এই বইটা কে লিখেছে?
টেলার। আর 14 প্রিন্সিপাল ম্যানেজমেন্ট, ওটা কার? হুম? হ্যাঁ, এক্স্যাক্টলি, হেনরি ফয়েল। এলটন মাহে আমি এখনো পড়াইনি সায়েন্টিকা। হেনরি, না না, ওটা হেনরি ফয়েলের 14 প্রিন্সিপাল, 14 ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বলেছি, বলেছিলাম যে প্রিন্সিপাল অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। এই বুকটা কার লেখাটাই হলো শোনাও। 14, মেইনলি আমি তোমাদের প্রথমে যেটা পড়িয়েছিলাম না, 14 ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, ওটা হেনরি ফয়েলের। দাঁড়াও আমি আগে কনফার্ম হইনি, হেনরি ও 14 ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, জাস্ট এ মিনিট, আমার তো মনে হচ্ছে হেনরি ফয়েল। হ্যাঁ, হেনরি ফয়েলের 14 ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। ঠিক আছে। হুম, দাঁড়াও। বলছে সাগর দ্বীপে ঝড় হবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখবো যেটা বলছিলাম, উম, এল আগের দিন একজনের নাম পড়িয়েছিলাম, দাঁড়া, নামটা ভুলে যাচ্ছি। আগেরটাতেই রয়েছে মনে হয় মেবি। এখানে এরকম অনেকগুলো নাম আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এই যেটা এলটন মায়ো হচ্ছে ফাদার অফ হিউম্যান রিলেশন থিওরি। ঠিক আছে। এই যে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমি এখন পড়াচ্ছি, এটা হচ্ছে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু অ্যাডমিনিস্ট্রেশন। তো ইট কামস ইনটু এক্সিস্টেন্স অ্যাজ এ reaction of classical theory, and they stressed on formal structure of organization and neglected the human element in organization. তো হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু অ্যাডমিনিস্ট্রেশনের মেন কনসেপ্ট হচ্ছে যেখানে হিউম্যান এলিমেন্টকে অ্যাজ এ অর্গানাইজেশনের একটা পার্ট হিসাবে গ্রহণ করা হয়েছে, যেটা আগের ক্লাসিক্যাল থিওরি নেগলেক্ট করেছিল, নেগলেক্ট মানে বাদ দিয়েছিল। This theory is also known as a neoclassical theory. এই হিউম্যান রিলেশন থিওরিটার আর একটা নাম হচ্ছে নিও ক্লাসিক্যাল থিওরি। এই নামগুলো একটু ভালো করে মনে রাখবে যে নিও ক্লাসিক্যাল থিওরি কোনটাকে বলা হয়, হিউম্যান রিলেশন অ্যাপ্রোচটা কি বলা হয়, বা নিও ক্লাসিক্যাল থিওরি কার, অনেক সময় জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে এলটন মায়ো ইজ অলসো নোন অ্যাজ এ ফাদার অফ হিউম্যান রিলেশন থিওরি. He studied the workers' behavior and production capacity with psychology, physical, economic, and social aspect. তো তাহলে যদি বলে যে ফাদার অফ হিউম্যান রিলেশন থিওরি কে হবে তাহলে? ফাদার অফ হিউম্যান রিলেশন থিওরি কে হবে? হ্যাঁ, বা এলটন মায়ো, এলটনও বলতে পারো। হ্যাঁ, এক্স্যাক্টলি, হিউম্যান রিলেশন থিওরি বা নিও ক্লাসিক্যাল থিওরি। এই থিওরিটা মেনলি বলছে যে, এখানে বলছে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে হিউম্যান এলিমেন্টসকে আগে নেগলেক্ট করা হতো, বা হিউম্যান এলিমেন্টসকে এতটা প্রায়োরিটি দেওয়া হতো না। মানে এলটন মায়ো তার এই হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু অ্যাডমিনিস্ট্রেশন এই থিওরিতে, বা যেটাকে নিও ক্লাসিক্যাল থিওরিও বলে, অনেক সময় নিও ক্লাসিক্যাল থিওরিও বলে, এটার অপর নাম নিও ক্লাসিক্যাল থিওরি। তো এখানে প্রথম
হিউম্যান এলিমেন্টসকে অ্যাজ এ স্ট্রাকচার অফ অর্গানাইজেশনে একটা পার্ট হিসাবে গ্রহণ করেছিল বা অ্যাজ এ পার্ট হিসাবে উনি হাইলাইট করেছিলেন। হি স্টাডিড দ্য ওয়ার্কার্স বিহেভিয়ার অ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি উইথ সাইকোলজি, ফিজিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্ট। তার মানে তিনি প্রথম ওয়ার্কার্স বিহেভিয়ার মানে হিউম্যান ওয়ার্কার্স যারা আছে তাদের ওয়ার্কার্সের বিহেভিয়ার, সাইকোলজি, ফিজিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্ট, এই চারটে অ্যাসপেক্টে দেখেছিলেন। মানে ধরো বাই এনি চান্স তোমার ওয়ার্কারের কোনো তোমার তোমার কোম্পানিতে কিছুজন কাজ করছে কিন্তু তাদের সাইকোলজিক্যালি কোনো একটা বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তারা, তো সেগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমার তোমার কোম্পানির প্রোডাক্টিভিটির জন্য, বা তাদের ফিজিক্যাল হেলথ যদি খারাপ যায়, বা তাদের ইকোনমিক ইকোনমিক দিক থেকে তারা হয়তো অতটা ভালো স্ট্রং নয়, বা তাদের হয়তো তুমি যে স্যালারি দিচ্ছ সেটা হয়তো তাদের পোষাচ্ছে না, বা সোশ্যাল অ্যাসপেক্ট, বা সোসাইটিতে তারা হয়তো কোনোভাবে সোসাইটিতে হয়তো অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না, বা তোমার অর্গানাইজেশনাল সোসাইটিতে যারা অ্যাকসেপ্টেড হচ্ছে না, এর ফলে কিন্তু একটা তোমার অর্গানাইজেশনাল প্রোডাক্টিভিটির উপর একটা ইম্প্যাক্ট ফেলে। তো এই কনসেপ্টটা ফার্স্ট তুলেছিল হচ্ছে এলটন মায়ো, যে যাকে বলা হয় ফাদার অফ হিউম্যান রিলেশন থিওরি। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছে? আচ্ছা।